হ্যালো মুভি লাভার্স, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এমন একটা মাইন্ড ব্লোয়িং ও ফিজিক্যাল থ্রিলার মুভি যার শেষে টুইস্ট তোমাকে পুরো অবাক করে দেবে। 19 দিন নিখোঁজ থাকার পর এক ছেলে হঠাৎ করেই নিজের বাড়িতে ফিরে আসে, কিন্তু ফিরে আসার পর থেকে সে আর আগের মতো থাকে না। তার আচরণ হয়ে যায় অদ্ভুত, চোখে মুখে দেখা যায় ভয়ের ছাপ, আর গভীর রাতে সবার অজান্তেই সে কোথাও যেন চলে যায়, যেটা জানার পর তার পুরো পৃথিবীটাই বদলে যেতে চলেছে। আজকে আমি এক্সপ্লেন করব সাউথ কোরিয়ান থ্রিলার মুভি ফরগেটেন। তাই পুরো মুভিটা তোমরা মনোযোগ সহকারে শুনবে, কারণ এই মুভিটা তোমাদের শুনতে খুবই ভালো লাগবে। আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নতুন নতুন মুভির এক্সপ্লেনেশনের ভিডিও সবার আগে তোমার মোবাইলে চলে আসে। তো চলো শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশনটি। তো মুভি শুরুতে আমরা দেখতে পাই জিনসক তার বাবা মা আর বড় ভাই ইউসককে নিয়ে একটি গাড়িতে করে নতুন বাড়িতে উঠতে যাচ্ছে। গাড়ির ভিতরে সবাই মোটামুটি স্বাভাবিক থাকলেও জিনসককে একটু অস্থির দেখাচ্ছিল, কারণ সে শারীরিকভাবে খুবই দুর্বল ছিল আর প্রায় তাকে ওষুধ খেতে হতো। অন্যদিকে তার বড় ভাই ইউসক ছিল একদম পারফেক্ট টাইপের মানুষ। ফ্যামিলির সবাই তাকে অনেক বেশি ভালোবাসতো, এমনকি জিনসক নিজেও তার ভাইকে খুবই রেসপেক্ট করত। কিছুক্ষণ পর তারা নতুন বাড়ির সামনে এসে পৌঁছে যায়। বাড়িটা বাইরে থেকে বেশ বড় আর সুন্দর দেখাচ্ছিল, কিন্তু ভিতরে ঢোকার পর থেকেই জায়গাটা কেমন যেন অদ্ভুত ফিল হচ্ছিল। সবাই নিজেদের রুম দেখতে ব্যস্ত হয়ে পড়ে। ঠিক তখনই জিনসকের চোখ যায় বাড়ির এক কোণার ছোট্ট একটা রুমের দিকে। রুমটা পুরো বন্ধ ছিল আর দরজার উপরে অদ্ভুত কিছু দাগ দেখা যাচ্ছিল। বিষয়টা দেখে জিনসক ইউসককে জিজ্ঞাসা করে রুমটা বন্ধ কেন। তখন ইউসক বলে আগের বাড়ির মালিক তাদের কিছু জিনিস ওই রুমে রেখে গেছে, তাই আপাতত রুমটা খোলা যাবে না। এই বলে ইউসক আবারও বাইরে চলে যায়। ঠিক তখন বাড়িতে কাজ করা এক লেবার জিনসকের কাছে এসে কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করে, এইমাত্র যে বাইরে চলে গেল সে কি তোমার বড় ভাই, আর তার বয়স কত? কিন্তু জিনসক কিছু বলার আগেই হঠাৎ ইউসক ফিরে আসে আর লোকটাকে দ্রুত বাইরে পাঠিয়ে দেয়। বিষয়টা থেকে জিনসকের কেমন যেন সন্দেহ হতে শুরু করে। এরপর রাত হয়ে যায়, সবাই একসাথে ডিনার করতে বসে। খাওয়ার সময় তাদের বাবা বলে তারা যেন কোনোভাবেই উপরে ওই বন্ধ রুমটা না খোলে, কারণ আগের বাড়িওয়ালা বিশেষভাবে নিষেধ করে গেছে। ঠিক তখনই জিনসক উপরের রুম থেকে অদ্ভুত একটা শব্দ শুনতে পায়। সে সবাইকে জিজ্ঞাসা করে তারা কেউ কি শব্দটা শুনতে পেয়েছে কিনা, কিন্তু পরিবারের সবাই বলে বাইরে বজ্রপাত হচ্ছে, হয়তো সেই শব্দই সে শুনতে পাচ্ছে। জিনসক আর কিছু না বলে খাওয়া শেষ করে ঘুমাতে চলে যায়। কিন্তু গভীর রাতে সে আবারও এই শব্দ শুনতে পায়। এবার শব্দটা আরও স্পষ্ট ছিল, মনে হচ্ছিল রুমটার ভিতরে কেউ হাঁটাহাঁটি করছে। কৌতূহল হয়ে জিনসক ধীরে ধীরে দরজার সামনে গিয়ে দাঁড়ায়। আর ঠিক যখন সে দরজা খুলতে যাচ্ছিল তখন পিছন থেকে ইউসক এসে তাকে থামিয়ে দেয়। জিনসক তাকে বলে সে রুমটার ভিতর থেকে অদ্ভুত সব শব্দ শুনতে পাচ্ছে। তখন ইউসক শান্ত গলায় জিজ্ঞাসা করে সে আজকে ঠিকমতো ওষুধ খেয়েছে কিনা, কারণ জিনসকের অতিরিক্ত দুশ্চিন্তা আর ভয়ের সমস্যা ছিল। সে খুব সহজেই ভয় পেয়ে যেত। জিনসকের মন অন্যদিকে নেওয়ার জন্য ইউসক তাকে বাড়ির বাইরে নিয়ে যায়। বাড়ি থেকে একটু দূরেই ছোট্ট একটা উঁচু জায়গা ছিল, সেখান থেকে রাতের পুরো শহরটা খুব সুন্দর দেখা যেত। তাই ইউসক জিনসককে নিয়ে বৃষ্টির মাঝেই সেখানে যায়। দুজনে দাঁড়িয়ে শহরের আলো দেখছিল। ঠিক তখনই ইউসকের কাছে তার বাবা ফোন করে। তিনি একটা বই খুঁজে দিতে বলে, তাই ইউসক জিনসককে সেখানে অপেক্ষা করতে বলে আর একাই বাড়ির দিকে চলে যায়। কিছুক্ষণ পর জিনসকও ধীরে ধীরে বাড়ির দিকে ফিরছিল। ঠিক তখনই সে দূর থেকে দেখতে পায় কয়েকজন লোক ইউসককে মারধর করছে। এরপর তারা জোর করে তাকে একটা কালো গাড়িতে তুলে নিয়ে যায়। জিনসক দৌড়ে গিয়েও তাদের আটকাতে পারে না। পুরো ঘটনাটা থেকে সে ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। বাড়িতে ফিরে বাবা মাকে সব বলার পরেই সে অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে জ্ঞান ফিরলে সেটাকে তার বাবা মা চিন্তিত হয়ে পাশে বসে আছে। জিনসক সবার আগে ইউসকের কথা জিজ্ঞাসা করে। তখন তারা জানায় পুলিশকে খবর দেওয়া হয়েছে, কিন্তু এখনও ইউসকের কোনো খোঁজ পাওয়া যায়নি। কিছুক্ষণ পর দুইজন ডিটেকটিভ এসে জিনসককে জিজ্ঞাসা করে সে কিডন্যাপারদের চেহারা দেখেছে কিনা। জিনসক তাদেরকে জানায় রাত ছিল খুবই অন্ধকার, তার উপর আবার বৃষ্টি হচ্ছিল, তাই সে কারো মুখ দেখতে পারেনি। তবে সে গাড়ির নম্বর প্লেটটা দেখেছিল।
সেই নম্বর প্লেটের নাম্বারটা পুলিশকে বলে দেয়, কিন্তু পুলিশ জানায় এই নাম্বার কোনো গাড়িতে রেজিস্টার করা নেই। এরপরও পুলিশ কয়েকদিন অনেক তদন্ত করে, কিন্তু ইউসকের কোনো খোঁজই পাওয়া যায় না। এদিকে জিনসকের মানসিক অবস্থা দিনে দিনে আরও খারাপ হতে থাকে। সে প্রায় দুঃস্বপ্ন দেখতে শুরু করে। এই কারণে তাকে ঘুমের ওষুধ খেতে হতো। কিন্তু একদিন সকালে হঠাৎ করে সব কিছু বদলে যায়। ঘুম থেকে উঠে জিনসক দেখে তার মা হাসি মুখে ইউসককে নিয়ে রুমে ঢুকছে। 19 দিন পর ভাইকে ফিরে দেখে জিনসক আনন্দে তাকে জড়িয়ে ধরে। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। ইউসকের গত 19 দিনের কিছুই মনে নেই। ডাক্তার তখন পরে জানায় মানসিক আঘাতের কারণে এমনটাও হতে পারে। এখন অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই, কারণ তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ইউসক সুস্থভাবে ফিরে এসেছে এটাই। এরপর এক রাতে ঘুমের মধ্যে জিনসক টের পায় ইউসক চুপচাপ বাইরে যাচ্ছে, তবে ঘুমের ঘরে সে তখন কিছুই বলে না। পরদিন সকালে জিনসক ওষুধ খেতে গিয়ে ট্যাবলেটটা হাত থেকে ফেলে দেয়। সেই ট্যাবলেটটা খুঁজছিল, আর ঠিক তখনই ইউসক এসে তাকে নাস্তা করতে ডাকে। নাস্তার সময় জিনসক জিজ্ঞাসা করে গত রাতে সে কোথায় গিয়েছিল, কারণ সে দরজা খোলার শব্দ শুনেছিল। কিন্তু ইউসক সরাসরি বলে সে কোথাও যায়নি, বরং পুরো রাত ঘুমিয়েছে। এটা শুনে জিনসক একটু অবাক হয়ে যায়। এরপর ইউসকের কাজে বের হওয়ার সময় হয়ে যায়। জিনসক খেয়াল করে তার পায়ের সমস্যাটা যেন ঠিক হয়ে গেছে, কারণ আগে সে খুঁড়িয়ে হাঁটতো, কিন্তু এখন তাকে পুরো স্বাভাবিক লাগছিল। বিষয়টা জিজ্ঞাসা করতেই ইউসক বিরক্ত হয়ে যায়। সে বলে তার দেরি হয়ে যাচ্ছে, এখন এসব নিয়ে বিরক্ত না করতে। এটা বলেই সে আবার খুঁড়িয়ে হাঁটার অভিনয় করতে করতে সেখান থেকে চলে যায়। আর তখন থেকেই জিনসকের মনে সন্দেহ আরও বাড়তে শুরু করে। রাতে খাওয়া দাওয়া শেষ করে জিনসক টেবিলে বসে পড়াশোনা করছিল। অন্যদিকে ইউসক বলে তার খুব ঘুম পাচ্ছে। এটা বলেই সে নিজের বেডে গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পড়তে পড়তে জিনসকের চোখে ঘুম চলে আসে। ঠিক তখনই ইউসক চুপচাপ উঠে এসে টেবিলে রাখা একটি পেন্সিল জিনসকের চোখের সামনে ধরে। এরপর সে পেন্সিলের পেছনের বাটন বারবার চাপতে থাকে। একসময় পেন্সিলের লিড বের হয়ে এলেও জিনসকের কোনো নড়াচড়া দেখা যায় না। তখন ইউসক নিশ্চিত হয়ে চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু আসলে জিনসক ঘুমায়নি, সে শুধু ঘুমের ভান করছিল, কারণ সে জানতে চাচ্ছিল রাতের বেলায় ইউসক কোথায় যায়। তাই সে চুপি চুপি তার পিছু নেয়। বাইরে এসে জিনসক অবাক হয়ে যায়, কারণ ইউসক একদম স্বাভাবিকভাবে হাঁটছিল। তার পায়ে কোনো সমস্যাই দেখা যাচ্ছিল না। কিছুক্ষণ পর ইউসক একটা ট্যাক্সিতে উঠে যায়, তাই জিনসকও আরেকটা ট্যাক্সি নিয়ে তাকে ফলো করতে থাকে। একসময় ইউসক একটা অন্ধকার গলির ভিতরে ঢুকে যায়। সেখানে গিয়ে জিনসক দেখতে পায় ইউসক দুজন লোকের সাথে কথা বলছে। আর সবচেয়ে অবাক করার বিষয় ছিল এই দুইজন লোকই আগে ডিটেকটিভ সেজে তাদের বাড়িতে এসেছিল। বাইরে এমন আচরণ দেখে জিনসক পুরো হতভম্ব হয়ে যায়। সে আরও কাছে গিয়ে সবকিছু দেখার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই লোক দুটো তাকে দেখে ফেলে। এরপর তারা জিনসকের পিছু নিতে শুরু করে। ভয়ে জিনসক দৌড়াতে থাকে। অনেকক্ষণ পালানোর পর সে একটা জায়গায় লুকিয়ে পড়ে, আর কিছুক্ষণ পর লোকগুলো সেখান থেকে চলে যায়। জিনসক ধীরে ধীরে লুকানো জায়গা থেকে বের হতেই হঠাৎ পিছন থেকে কেউ তাকে আঘাত করে। এরপর সে অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে ঘুম ভাঙার পর জিনসক অবাক হয়ে দেখে সে নিজের পড়ার টেবিলেই বসে আছে, ঠিক যেভাবে রাতে ঘুমিয়ে পড়েছিল এখনও সেভাবেই বসে আছে। এমনকি ইউসকও নিজের বেডে স্বাভাবিকভাবে ঘুমাচ্ছিল। ঘুম থেকে উঠে ইউসক দেখে জিনসক তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। তখন জিনসক দ্রুত বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। বাইরে থেকে ইউসক জিজ্ঞাসা করে তার কি হয়েছে। তখন জিনসক চিৎকার করে বলে সে গত রাতে সব দেখেছে। সে ইউসককে ফলো করেছিল, আর ওই দুই লোকও তাকে তাড়া করেছিল। কিন্তু ইউসক সব কিছু অস্বীকার করে। সে বলে জিনসক হয়তো আবারও কোনো দুঃস্বপ্ন দেখেছে। তবুও জিনসক কিছুতেই সেটা মানতে চাইছিল না। সে ইউসককে চলে যেতে বলে। কিছুক্ষণ পর সব শান্ত হলে জিনসক আত্মরক্ষার জন্য একটা লোহার পাইপ নিয়ে বাথরুম থেকে বের হয়। ঠিক তখন ইউসক তাকে ধরে শান্ত করার চেষ্টা করে, আর বলে ট্যাক্সিতে ওঠা থেকে শুরু করে পুরো ঘটনাটাই তার কল্পনা। এরপর ইউসক জিজ্ঞাসা করে সে গতকাল ঠিকমতো ওষুধ খেয়েছিল কিনা। তখন জিনসকের মনে পড়ে গতকাল তার ওষুধটা হাত থেকে পড়ে গিয়েছিল, মানে সে ওষুধটা খায়নি। তাই এবার সে ভাবতে শুরু করে হয়তো সত্যিই সে সব কিছুই কল্পনা করেছে। এরপর সে ইউসকের কাছে ক্ষমা চায়, আর ইউসকও তাকে রেস্ট নিতে বলে কাজে বের হয়ে যায়। ইউসক বেরিয়ে যাওয়ার পর জিনসক জানালা দিয়ে দেখে সে আবার খুঁড়িয়ে হাঁটছে। এটা দেখে তার সন্দেহ কিছুটা কমে যায়, কিন্তু টেবিলের কাছে ফিরে আসতেই
হঠাৎ তার চোখ যায় পেন্সিলের দিকে। সে দেখতে পায় পেন্সিলের ভিতরে লিড ভেঙে গেছে। আর তখনই তার মাথায় একটা বিষয় আসে। ইউসক তাকে শান্ত করার সময় ট্যাক্সির কথা বলেছিল, কিন্তু জিনসক তো ট্যাক্সির কথা একবারও বলেনি। মানে গত রাতের ঘটনাগুলো সত্যিই ঘটেছিল। এরপর জিনসক তার মায়ের কাছে গিয়ে সব খুলে বলে। এমনকি সে এটাও বলে তার মনে হচ্ছে ইউসক আসলে ইউসক নয়। তাই তারা সিদ্ধান্ত নেয় আজ রাতে ইউসককে হাতে নাতে ধরবে। কিন্তু সেদিন রাতে ইউসক আর বাড়িই ফেরে না। এদিকে জিনসক নিজের বেডে শুয়েছিল। হঠাৎই একটা দুঃস্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার কারণে জিনসক পানি খাওয়ার জন্য কিচেনে যায়। ফেরার সময় সে শুনতে পায় তার মা ফিসফিস করে কারোর সাথে ফোনে কথা বলছে। কৌতূহলী হয়ে জিনসক দরজার পাশে দাঁড়িয়ে কথা শুনতে থাকে। সে শুনতে পায় তার মা বলছে তাড়াতাড়ি চলে এসো। ও মনে হয় সব বুঝে গেছে। সে বলছে তুমি তার আসল ভাই না। এতটুকু জিনসকের পা হঠাৎ দরজায় লেগে শব্দ হয়ে যায়। তখন তার মা দরজা খুলে বাইরে আসে। যদিও জিনসক ততক্ষণে লুকিয়ে পড়েছিল, কিন্তু সে বুঝতে পারে তার মা তাকে সন্দেহ করেছে। তাই জিনসক দ্রুত বাড়ির বাইরে দেয়াল বেয়ে উপরে ওঠে, জানালা দিয়ে নিজের রুমে ঢুকে পড়ে। এরপর চাদর মুড়িয়ে দিয়ে ঘুমের ভান করে শুয়ে থাকে। কিন্তু বৃষ্টিতে ভিজে যাওয়ায় তার মা বুঝে যায় সে বাইরে গিয়েছিল। কিছুক্ষণ পর তার মা ইউসককে ফোন দিয়ে বলে জিনসক সব জেনে গেছে। এটা শুনে জিনসক জানালা দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু বাইরে গিয়ে দেখে তার বাবা আগেই দাঁড়িয়ে আছে। তখন জিনসক ভয়ে দৌড় দিতে শুরু করে। একজন লোকও তার পিছু নেয়। দৌড়াতে দৌড়াতে হঠাৎ সে একটা পুলিশের গাড়ির সামনে পড়ে যায়। এরপর পুলিশ তাকে থানায় নিয়ে যায়। শান্ত হওয়ার পর জিনসক পুলিশকে বলে গত 1 মাস ধরে একটা পরিবার তাকে আটকে রেখেছে, আর তাকে বোঝানো হয়েছে এটাই তার আসল পরিবার। কিন্তু পুলিশ তার কথায় কিছুই বুঝতে পারে না। তাই তারা জিনসকের আইডেন্টিটি চেক করে। আর তখনই একটা ভয়ঙ্কর সত্য সামনে আসে। পুলিশ জানায় জিনসকের জন্ম 1977 সালে, মানে এখন তার বয়স 40 বছর হওয়ার কথা। এটা শুনে জিনসক পুরো অবাক হয়ে যায়, কারণ তার মনে হচ্ছিল এখনও 1997 চলছে আর তার বয়স মাত্র 20 বছর। তখন পুলিশ তাকে ক্যালেন্ডার দেখায়, সেখানে স্পষ্ট লেখা ছিল 2017 সাল। এবার জিনসক আয়নার সামনে গিয়ে দাঁড়ায় আর নিজের চেহারা দেখে সে পুরো হতবাক হয়ে যায়, কারণ আয়নায় সে একজন মধ্যবয়স্ক মানুষকে দেখছিল। এই রহস্যটা জানার জন্য জিনসক আবার সেই বাড়িতে ফিরে আসে। বাড়িতে ঢুকেই সে উপরে বন্ধ রুম থেকে গানের আওয়াজ শুনতে পায়। সে ধীরে ধীরে রুমটার দিকে যায় আর অবাক হয়ে দেখে আজ দরজাটা খোলা। ভিতরে ঢুকতেই সে রক্তমাখা 2টা ডামি আর একটা ছুরি দেখতে পায়। ঠিক তখনই পাশের ঘর থেকে ইউসক আর নকল বাবা মা বেরিয়ে আসে। ইউসক বলে ধুর, আবারও আমাদের প্ল্যান নষ্ট হয়ে গেল। জিনসক রেগে গিয়ে জিজ্ঞাসা করে তারা আসলে কারা। তখন ইউসক বলে এবার সব সত্য জানার সময় এসেছে। এরপর সে জানায় 20 বছর আগে এই বাড়িতেই এক মা আর তার মেয়েকে নির্মমভাবে খুন করা হয়েছিল। পুলিশ অনেক তদন্ত করেও কোনো ক্লু পায়নি, তাই একসময় কেসটা বন্ধ হয়ে যায়। কিন্তু ভিকটিমের পরিবার হাল ছাড়েনি। তারা আলাদা ডিটেকটিভ ভাড়া করে তদন্ত চালাতে থাকে। আর কয়েক বছর পর তারা যাকে খুনি হিসাবে ধরে সে ছিল জিনসক নিজেই। তখন ইউসক জিনসককে পুরো সত্যিটা বলতে শুরু করে। ডাক্তার পার্কের মতে জিনসক ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়া নামের এক মানসিক সমস্যায় ভুগছিল। এর ফলে কোনো ভয়ঙ্কর বা কষ্টদায়ক ঘটনা ঘটলে মস্তিষ্ক সেই স্মৃতিগুলোকে চাপা দিয়ে দেয়। তাই যদি জিনসক সত্যি খুন করে থাকে তাহলে সে নিজেও সেটা মনে করতে পারছে না। ডাক্তার পার্ক মনে করেছিল জিনসকের স্মৃতি ফিরিয়ে আনার একটা উপায় আছে। তাকে আবারও সেই সময় ফিরিয়ে নিতে হবে যখন তার জীবন একদম স্বাভাবিক ছিল। আর সেই কারণে তারা জিনসকের অতীত নিয়ে তদন্ত শুরু করে। হ্যালুসিনেশনের মাধ্যমে ডাক্তার পার্ক জানতে পারেন জিনসকের জীবনে সবচেয়ে সুখের সময় ছিল 1997 সালের মে মাস, যখন সে তার বাবা মা আর বড় ভাই ইউসকের সঙ্গে নতুন বাড়িতে উঠতে চলেছিল। এই তথ্য জানার পরেই পুরো পরিকল্পনা সাজানো হয়। জিনসককে হ্যালুসিনেশনের মাধ্যমে বিশ্বাস করানো হয় সে আবারও 1997 সালে ফিরে গেছে। এমনকি বাড়ির ভেতরে 1997 সালের ক্যালেন্ডারও টাঙানো হয়েছিল। আর তাকে নিয়ে আসা হয় ঠিক সেই বাড়িতেই যেখানে 20 বছর আগে খুনের ঘটনা ঘটেছিল। উপরে বন্ধ ঘর থেকে অদ্ভুত আওয়াজ শোনানো, ঘরটাকে রহস্যময় করে তোলা, সব কিছুই ছিল তাদের পরিকল্পনার অংশ। তারা চাইছিল জিনসক নিজে থেকেই সেই ঘরের রহস্য জানতে আগ্রহী হয়ে উঠুক। এমনকি বৃষ্টির রাতে ইউসক
তাকে বাইরে নিয়ে যাওয়াটা ছিল পরিকল্পনারই অংশ, কারণ সেই সুযোগে অন্যরা ঘরটাকে খুনের দৃশ্যের মতো সাজিয়ে ফেলেছিল। কিন্তু তখনই একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে। যাদের জিনসক অপহরণকারী ভেবেছিল তারা আসলে পুলিশ ছিল। একটা প্রতারণার মামলায় ইউসককে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়, আর এই কারণেই তাদের পুরো পরিকল্পনাটা এলোমেলো হয়ে যায়। প্রায় 19 দিন পর ইউসক ফিরে আসে, কিন্তু ততদিনে জিনসকের ওপর করা হ্যালুসিনেশনের প্রভাব কমতে শুরু করেছিল। সে ধীরে ধীরে সবকিছু নিয়ে সন্দেহ করতে শুরু করে, ফলে তাদের এতদিনের পরিকল্পনা প্রায় ব্যর্থ হয়ে যায়। এসব বলতে বলতে ইউসক জিনসককে আবারও সেই টর্চার সেন্টারে নিয়ে যাচ্ছিল। কিন্তু এত কিছু শোনার পরেও জিনসক একটা কথাই বলতে থাকে, সে কাউকে খুন করেনি। তখন ইউসক রাগান্বিত হয়ে বলে, যদি সে সত্যিই খুনি হয় তাহলে তার শাস্তি ভয়ঙ্কর হবে। এই কথা শুনে জিনসক আর অপেক্ষা করে না, চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। ইউসকও তার পিছু নেয়, কিন্তু দাওয়া করতে গিয়ে তার গাড়ির দুর্ঘটনা পড়ে যায়। এই সুযোগে জিনসক পালিয়ে যায়, কিন্তু কিছু দূর যেতেই আরেকটা গাড়ি এসে তাকে সজোরে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। আর ঠিক তখনই তার হারিয়ে যাওয়া অতীতের স্মৃতিগুলো ধীরে ধীরে ফিরে আসতে শুরু করে। সে মনে করতে পারে 1997 সালে একদিন তারা নতুন বাড়িতে উঠতে যাচ্ছিল। গাড়ির ভেতরে সবাই খুবই আনন্দিত ছিল, কিন্তু হঠাৎই ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা। সেই দুর্ঘটনায় তার বাবা মা মারা যায়, আর বড় ভাই ইউসক গুরুতর আহত হয়ে কোমায় চলে যায়। শুধুমাত্র জিনসকই প্রায় অক্ষত অবস্থায় বেঁচে যায়। এরপর 6 মাস কেটে যায়, কিন্তু ইউসকের অবস্থায় কোনোভাবেই উন্নতি হয় না। অন্যদিকে টাকার অভাবে জিনসক তার ভাইয়ের চিকিৎসা করাতে পারছিল না। দেশের অর্থনৈতিক অবস্থা তখন খারাপ ছিল। অনেক চেষ্টা করেও সে কোনো চাকরি পাচ্ছিল না। এরই মধ্যে ডাক্তার তাকে জানায় আর দেরি করা যাবে না, ইউসকের অপারেশন করানো এখন জরুরি হয়ে পড়েছে। আর এই খবর শোনার পরে জিনসকের জীবনে শুরু হয় আরও বড় এক অন্ধকার অধ্যায়। তার ভাইয়ের অপারেশনের জন্য জরুরি ভিত্তিতে অনেক টাকার দরকার ছিল। জিনসক নিজের অর্গান বিক্রি করার চেষ্টা করে, কিন্তু সেটা অবৈধ হওয়ায় কিছুই হয় না। তবুও সে হাল ছাড়ে না, বিভিন্ন কোম্পানিতে চাকরির আবেদন করে এবং অগ্রিম বেতনও চায়। ঠিক তখনই ব্লু বিয়ার্ড নামের একজন রিক্রুটার তার সাথে যোগাযোগ করে। লোকটা বলে জিনসকে যত টাকা লাগবে সে দিতে রাজি আছে, কিন্তু বিনিময়ে তাকে একটা কাজ করতে হবে। কাজটা ছিল একজন মানুষকে খুন করা। প্রথমে জিনসক ভয় পেয়ে যায়, কিন্তু নিজের ভাইকে বাঁচানোর জন্য অনেক চিন্তা করে শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। পরদিন তাকে একটা ঠিকানা দেওয়া হয়, আর বলা হয় ওই বাড়িতে একজন মহিলা আর 2টা বাচ্চা আছে। বাচ্চাদের কোনো ক্ষতি করা যাবে না, শুধু মহিলাটাকে খুন করে চুপচাপ চলে আসতে হবে। সেই রাতে জিনসক নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যায়, কিন্তু ঘুমন্ত মা আর মেয়েকে দেখে তার মন বদলে যায়। সে কাউকে না মেরে সেখান থেকে চলে আসার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই মহিলাটার ঘুম ভেঙে যায়, আর সেখানে জিনসককে দেখে তিনি চিৎকার শুরু করে দেয়। জিনসক তাকে বোঝানোর চেষ্টা করে, বলে আমি এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু এরই মধ্যে মেয়েটাও জেগে ওঠে, আর তার হাতে ছুরি দেখে ভয় পেয়ে চিৎকার শুরু করে দেয়। জিনসক তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করেই এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। তার হাতেই মেয়েটির মৃত্যু হয়ে যায়। নিজের মেয়েকে এই অবস্থা দেখে মহিলাটাও চিৎকার শুরু করে দেয়। আর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে জিনসক তাকেও হত্যা করে ফেলে। বাড়ি থেকে বের হওয়ার সময় একটা ছোট ছেলে ঘর থেকে বেরিয়ে আসে। সে জিজ্ঞাসা করে, আমার মা কোথায়? জিনসক কিছুক্ষণ চুপ থেকে বলে, তুমি কম্বলের নিচে গিয়ে 1 থেকে 100 পর্যন্ত 10 বার গোনো, তারপর তোমার মা আর আপু ফিরে আসবে। ছেলেটি তার কথা বিশ্বাস করে কম্বলের নিচে চলে যায়, আর জিনসক সেই সুযোগে বাড়ি থেকে বেরিয়ে আসে। কিন্তু বের হওয়ার আগে দেওয়ালে টাঙানো একটা পারিবারিক ছবি তার চোখে পড়ে। সেখানে সে নিজের ভাইয়ের ডাক্তারকে দেখতে পায়। তখনই সে বুঝতে পারে এটা আসলে সেই ডাক্তারেরই পরিবার, অর্থাৎ নিজের স্ত্রীকে সরিয়ে দেওয়ার জন্য ডাক্তারই তাকে ব্যবহার করেছিল। কিছুক্ষণ পর ছেলেটি কাঁদতে কাঁদতে তার বাবাকে ফোন করে, আর জানায় তার মা আর বোন রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। খবরটা শুনে ডাক্তার হতবাক হয়ে যায়, কিন্তু বাড়ি ফেরার আগেই তার সামনে এসে দাঁড়ায় জিনসক। জিনসক কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করে, আপনি এটা কেন করলেন? ওটা তো আপনার নিজের পরিবারই ছিল। তখন ডাক্তার রাগে ফেটে পড়ে। সে জানায় তার স্ত্রীর নামে বড় অঙ্কের ইন্স্যুরেন্স করা ছিল। স্ত্রী মারা গেলে সেই টাকা দিয়ে সে নিজের জীবন নতুন করে শুরু করতে পারত, কিন্তু জিনসক তার মেয়েকেও মেরে ফেলেছে, আর সেই কারণে তার পুরো পরিকল্পনা নষ্ট হয়ে যায়। এরপর দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এক পর্যায়ে ছাদের রেলিং ভেঙে যায়, আর ডাক্তার নিচে পড়ে মারা যায়।
এই ঘটনার পর জিনসক পুরোপুরি ভেঙে পড়ে। বাবা মায়ের মৃত্যু, ভাইয়ের অবস্থা আর নিজের করা অপরাধ সব কিছু মিলিয়ে সে গভীর হতাশায় ডুবে যায়। ধীরে ধীরে তার ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়ার তৈরি হয়, আর একসময় এই ভয়াবহ স্মৃতিগুলো তার মন থেকেই মুছে যায়। বর্তমানে হাসপাতালে জ্ঞান ফিরলে জিনসক দেখে ইউসক তার সামনে বসে আছে। ইউসক শান্ত গলায় বলে, মৃত্যু সহজে আসে না, তবে চিন্তা করিস না, এবার তোকে মুক্তি দিয়ে দেব। এ কথা বলেই সে একটা ইঞ্জেকশন বের করে, আর সেটাকে জিনসকের স্যালাইনের সাথে মিশিয়ে দিতে চায়। ঠিক তখনই জিনসক তাকে থামিয়ে বলে, ভিকটিমের পরিবারের কাছে আমার হয়ে ক্ষমা চেয়ে নিও। এই কথাটা শুনেই ইউসক থমকে যায়, আর তার হাত থেকে ইঞ্জেকশনটা নিচে পড়ে যায়। এরপর ইউসক অবাক হয়ে জিজ্ঞাসা করে, তাহলে তোর সব স্মৃতি ফিরে এসেছে? এরপর সে জানতে চায় সত্যিই কি সেই খুনের পিছনে অন্য কারো হাত আছে কি না। কারণ সম্প্রতি সে জানতে পেরেছে ঘটনার কিছুদিন আগে ওই মহিলাটার স্বামী তাকে দিয়ে কয়েকটা ইন্স্যুরেন্স পেপার সাইন করিয়ে নিয়েছে। কিন্তু জিনসক কোনো উত্তর দেয় না। তখনই ইউসক রাগে বলে, তোর কি সেই ছোট্ট ছেলেটার কথা মনে আছে যাকে তুই কম্বলের নিচে লুকিয়ে 1 থেকে 100 পর্যন্ত 10 বার গুনতে বলেছিলি? জিনসক চুপ করে তার দিকে তাকিয়ে থাকে। তখনই ইউসক জানায় সে ছোট ছেলেটাই আসলে সে নিজে, আর ইউসক তার আসল নাম নয়, তার আসল নাম শঙ্কু। এরপর শঙ্কু ভাঙা গলায় বলতে শুরু করে, সেদিন তার মা আর বোন মারা যাওয়ার পর তার জীবন সম্পূর্ণ বদলে গিয়েছিল, আর সেই ছোট বয়স থেকেই তাকে অসহ কষ্টের মধ্যে বড় হতে হয়। তখনই তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল তার পরিবারের খুনিকে খুঁজে বের করা। শঙ্কু আবারও জিজ্ঞাসা করে, সত্যি করে বল, তুই কার নির্দেশে আমার পরিবারকে হত্যা করেছিলি? তখন জিনসক তার দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে সত্যিটা জানলে শঙ্কু আরও ভেঙে পড়বে, কারণ খুনের পেছনে তার নিজের বাবারই হাত ছিল। তাই জিনসক সব দোষ নিজের কাঁধে নিয়ে নেয় আর বলে, কেউ আমাকে বলেনি, আমি একাই করেছি। কিন্তু শঙ্কু তার চোখের দিকে তাকিয়ে বুঝে যায় জিনসক মিথ্যা বলছে, আর সব কিছুর পেছনে তার বাবারই হাত ছিল। কিছুক্ষণ চুপ থেকে সে কেবিন থেকে বেরিয়ে যায়। এরপর হাসপাতালে উঁচু ভবনের এক জানালা থেকে লাফ দিয়ে নিজের জীবন শেষ করে দেয়, কারণ তার জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল সত্যটা জানা, আর আজ সেই সত্য তার সামনে চলে এসেছে। অন্যদিকে জিনসকও বুঝতে পারে এই অপরাধবোধ নিয়ে তার পক্ষে আর বেঁচে থাকা সম্ভব নয়। তাই সে শঙ্কুর ফেলে যাওয়া ইনজেকশন নিজের শরীরে প্রবেশ করিয়ে দেয়, আর সেও চিরদিনের মতো মুক্তি নিয়ে নেয়। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো তাদের ভাগ্য অনেক বছর আগেই একে অপরের সঙ্গে জড়িয়ে গিয়েছিল। 1997 সালে যেদিন জিনসকের পরিবার গাড়ির দুর্ঘটনায় পড়েছিল, সেই দিনই একটা পার্কে কয়েক মুহূর্তের জন্য তার দেখা হয়েছিল ছোট্ট শঙ্কুর সাথে। সেদিন কেউই জানতো না একদিন এই দুই মানুষের জীবন এত ভয়ঙ্করভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে যাবে। আর এইভাবেই আজকের এই মুভিটা শেষ হয়ে যায়। এই মুভিটা আমাদের একটা কথাই মনে করিয়ে দেয়, মানুষ হয়তো অতীতকে ভুলে যেতে পারে, কিন্তু নিজের কাজের ফল থেকে কখনো পালাতে পারে না, কারণ কর্মফল একদিন না একদিন ঠিক আমাদের সামনে ফিরে আসে। আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর কোন কোন মুভির এক্সপ্লেনেশন শুনতে চান তা আমাদেরকে ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্রত্যেক সপ্তাহে নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন নিয়ে আপনাদের সামনে হাজির হই। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো নতুন আরেকটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে। আল্লাহ হাফেজ।